সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদ সচিবালয়ে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদ সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, মাফিয়া সরকারের অধীনে দায়িত্ব নিলেও নতুন সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। প্রধান উপদেষ্টা পদের গেল 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন চলছিল সারা দেশে। অবশেষে তাই সত্যি হলো। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিকেল 5:30টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে অসামর্থ্য হয় মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই চেয়ার তো কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আজকে পদত্যাগ করলেন। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন যাত্রা শুরু হলো। এখন অপেক্ষায় কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেয়া ও অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের অভিযোগ ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। ডিএনসি বা ডাইলেশন অ্যান্ড কিউরেটাজের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে এক দম্পতি চিকিৎসকের কাছে গেলে তিনি সেটা করে দেন 15,000 টাকায়। কিন্তু কয়েক সপ্তাহ পর ওই দম্পতি বুঝতে পারেন যে উদ্দেশ্যে চিকিৎসকের কাছে যাওয়া তা পূরণ হয়নি। তাহলে অপারেশনটি কি হয়েছিল? এখন শিশুটি কি সুস্থভাবে জন্মলাভ করবে? সবুজ মাহমুদের প্রতিবেদন। সঙ্গত কারণেই এই দম্পতির নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তাদের। নাম ডক্টর ফাহমিদা নাজ। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। বিশ্বাস করে গিয়েছে, তো ওই কথাটুকু আমাদের জন্য ইনাফ ছিল যে হ্যাঁ। এই নারী গর্ভধারণের 2 মাস পর জন্ম নিয়ন্ত্রণের জন্য ডক্টর ফাহমিদা নাজের কাছে যান। কমফোর্টে গেছি এবং ওনাকে দেখাইছি। ওনাকে দেখানোর পরে উনি আমাকে সাজেশন যেভাবে দিয়েছেন সে মতোই আমি আসলে ওই ডিএনসি করার সিদ্ধান্তটা ফাইনালাইজড হয়, সেভাবেই ওনার কাছে যাওয়া আর কি। ডাক্তার ফাহমিদা নাজের পরামর্শে এই দম্পতি ডাইলেশন অ্যান্ড কিউরেটাস বা ডিএনসি করার সিদ্ধান্ত নেয়। ডিএনসি হলো গর্ভপাতের একটি পদ্ধতি। মূল ব্যাপারটা হলো উনি গত 8 এপ্রিল কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসি সম্পন্ন হয় 15,000 টাকায়। চেম্বারে এসে ওনাকে প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে অপারেশনটা কেমন হয়েছে আপনি বলুন। তো বললো না, 100% সাকসেসফুল অপারেশন, এটা কোনো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছুদিন পর এই নারী গর্ভে সন্তানের নড়াচড়া অনুভব করতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? আগের মতো যেমন প্রেগনেন্সি চলাকালীন আমার যেরকম অসুবিধাগুলো হচ্ছিল, সিমটমসগুলো ছিল, খাবার খেতে পারছি না, বমি হচ্ছে, সেই সিমটমসগুলো রয়ে গেছে। তখন যে আমি একটা লোয়ার অ্যাবডোমিনের একটা আল্ট্রাসোনোগ্রাম করি, তো তখনই আমি জানতে পারি যে আসলে আমার 4 মাস 4 দিন চলছে, আমার বেবিটা অ্যালাইভ। 8 জুন 2026 এই দম্পতি আবারও কমফোর্ট চেম্বারে গেলেন ডাক্তার ফাহমিদা নাজের সাথে দেখা করতে। রিপোর্ট দেখার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন।
করাই হয়েছে, ডিএনসি করাই তো হয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনই জানতে চান গর্ভপাতের জন্য হাই পাওয়ার ঔষধ সেবন করায় শিশুটি যদি কোনো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে আমি 1 মাস ফ্রোজেন নাকি একটা ছিল, তা তো সবই বুঝলাম। তাহলে এটা কি এই বাচ্চাটার উপর কি কোনো প্রভাব পড়বে না? আমি এটা বলি না। না, আপনি যদি একটু জোরের সাথে বলতেন। এখন ডাক্তার ফাহমিদা তাদের প্রস্তাব দিলেন আবার অ্যাবর্শন করার, কিন্তু তারা রাজি নয়। অ্যাবর্শন করব কি না করব এখন তো ডিসিশন তো আমরা নেব। আমার কাছে আসলে আমি করতে পারবো, আমি করব। তাদের অভিযোগ ডিএনসি না করেই অপারেশনের টাকা নিয়ে প্রতারণা করেছেন ডাক্তার ফাহমিদা নাজ। তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাহলে আমার সাথে কি হলো? তাহলে কি কিছু আপনার সাথে অবশ্যই ডিএনসি করা হয়েছে, এটা কি আপনি বলবেন যে আমি করি নাই? অন্যদিকে ক্যামেরার মুখোমুখি হওয়ার পর নিজের দায় স্বীকারও করলেন ডক্টর ফাহমিদা নাজ। আমি তো বলছি এটা মিসড হয়েছে। 1 মাস পরে যখন হলো না, তখনও তো দেখা করবো। আমি বলবো যে আমার দিক থেকে তো আমি মিস হয়েছে, কিন্তু এটা আমার একটা যে কোনো অপারেশনেরই একটা কমপ্লিকেশন, ওখানে একটা পয়েন্টই আছে, মিসড হতে পারে। এখন প্রশ্ন হলো, কেউ চাইলেই কি গর্ভপাত করতে পারে? চিকিৎসক যে প্রক্রিয়ায় এতে রাজি হলেন তা কি বৈধ? এর একটা উত্তর পাওয়া গেল চিকিৎসক নিবন্ধন কর্তৃপক্ষ বিএমডিসির কাছে। ওনাকে ডিএনসি করার কথা কি ডক্টর বলেছেন না উনি নিজে ডিজায়ার করেছেন? উনি তো নিজে নিজের চিকিৎসা নির্ধারণ করে দিতে পারেন না রোগী হিসাবে। ডিএনসি করতে গিয়ে সেটা ফেল করে প্রেগনেন্সি কন্টিনিউশন হয়েছে, এইটা আসলে খুব লাইকলি ম্যাটার্স না, এটা একটু আনলাইকলি মনে হচ্ছে। রোগী বা রোগীর স্বজনেরা যদি আমাদের কাছে অভিযোগ করে, অবশ্যই সেটি আমরা তলিয়ে দেখব। প্রতিবেদনটি তৈরি করার সময়ই বিষয়টি নিয়ে সমঝোতা করার জন্য ভুক্তভোগীদের সাথে একাধিকবার যোগাযোগ করে ডাক্তার ফাহমিদা নাজ, কিন্তু সেই দম্পতি ডাক্তারের প্রস্তাবে রাজি হয়নি। এই ধরনের ডাক্তারকে ইমিডিয়েট তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া উচিত। শেষ পর্যন্ত অনাগত শিশুটি যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, এই প্রত্যাশা সবার। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। নানা ধরনের ভেষজ ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এই চিকিৎসা অনেকেই গ্রহণ করছেন। সম্প্রতি দেশের একমাত্র সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আকুপাংচার, হিজামা সহ 5 ধরনের থেরাপি, যা রোগীরা পাচ্ছেন বিনামূল্যে বা নামমাত্র মূল্যে। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমাল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন 2য় পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। রোকনউদ্দিন বাম পায়ে ঠিকমতো শক্তি পান না, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা। 1 বছর নানান জায়গায় চিকিৎসা করিয়ে এখন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আকুপাংচার থেরাপি নিচ্ছেন। আমি হাঁটতে আমার রোগে টান লাগতো, পাও শেষাই হাঁটতাম, এখন এটা মোটামুটি আমি হাঁটতে পারতেছি। পিএলআইডি বলেন, ব্যাক পেইন বলেন, সার্ভাইকাল ভার্টিব্রালের সমস্যা বলেন এবং ঘুমের সমস্যা বলেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত রোগীগুলোকে আমরা আকুপাংচার দিয়ে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। পাশের আরেকটি কক্ষে ঝিনাইদহের মিজানুর রহমানকে দেয়া হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানান তিনি। মাজার থেকে ব্যথাটা চলে আসে নিচে, এত পরিমাণ ব্যথা শুরু হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। 2 হাঁটুতে ব্যথা আর পা ঝিনঝিন করতে আর অবশ লাগতো। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি, ব্যাঙ্গালোর পর্যন্ত। বায়ো পিউরিফিকেটরি থেরাপি অর্থাৎ শোধন থেরাপি। আমাদের শরীরে অনেক ধরনের টক্সিন আমরা জানি যে জমে, এগুলোকে রিলিজ করার একটা অন্যতম ওয়ে হলো এই পঞ্চকর্ম থেরাপি। শুধু আকুপাংচার বা পঞ্চকর্ম নয়, রোগ অনুযায়ী এখানে চলছে ইয়োগা, হিজামা বা কাপ থেরাপি, চলছে বন্ধ্যাত্বের চিকিৎসাও। ব্যয়বহুল এইসব থেরাপি মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়া হচ্ছে বিনামূল্যে। কোনো থেরাপির খরচ হয় নামমাত্র। ওনার স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশনগুলো দেখা দিচ্ছে, ওনার রাইট সাইড হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রাইট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করছে। আমাদের পেশেন্ট দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে, যেমন আর্থ্রাইটিক পেইন, তারপরে হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে ব্যথা অনুভব করে, সেগুলো চলে যায়। আমাদের এখানে বর্তমানে ইনফার্টিলিটি নিয়ে একটা কর্নার খোলা হয়েছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কর্নার নামে। সফলতা পাচ্ছি এবং এটা কস্ট ইফেক্টিভ। আউটডোরে যে রোগগুলো আসে সেখান থেকে স্ক্রিনিং করে আমরা ভর্তি করা হয়। মেডিসিন লাগে, এক্সারসাইজ, থেরাপিউটিক যে যোগ ব্যায়াম, এই ব্যায়াম প্লাস আমরা যে খাদ্য পথ্য, লাইফস্টাইল, এগুলি সব কিছু মিলেই আর ইয়োগাটা পার্ট।
ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতির মধ্যে ইউনানি ও আয়ুর্বেদিকের আবেদন সবসময়ই আলাদা। প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সেই সাথে চিকিৎসা খরচ কম হওয়ায় এখনও জনপ্রিয় এই সেবা অনেকেই নিচ্ছেন। এমন মানুষ আমি দেখেছি সারা জীবন এলোপ্যাথি খাননি। যখন রোগটা খুব হালকা পর্যায়ে থাকে তখন যদি এই ওষুধগুলো গ্রহণ করা হয় তাহলে ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি ভালো লাভ পাবে। ইউনানি ও আয়ুর্বেদিক মূলত নানা ঔষধি গাছের পাতা, শেকড় বা ছাল থেকে তৈরি হয়। কলেজটিতে 100 প্রজাতির 200টি ঔষধি গাছ রয়েছে গবেষণাগারও, অথচ লোকবলের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। প্রত্যেকটা গাছ থেকেই যে পাতা, শেকড় বা বাকল হয় এগুলা ইউনানি ওষুধ তৈরি বা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে। জনবলের অভাবে স্টাফ না থাকার কারণে আমি সরাসরি বাগান থেকে জিনিসগুলো ব্যবহার করতে পারছি না। দেশে 300-র বেশি ফার্মাসিউটিক্যালে তৈরি হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ। সংশ্লিষ্টরা বলছেন, অত্যন্ত সম্ভাবনাময় এই খাতে সরকার মনোযোগী হলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমানো সম্ভব হতো, অন্যদিকে স্বল্প খরচের রোগীরা সেবা পেতেন। চিকিৎসা শাস্ত্রে ইউনানি এবং আয়ুর্বেদিকের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, আছে আস্থা, গুণগত মান আর বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে বৈশ্বিক স্বীকৃতিও। কিন্তু বাংলাদেশের এটি এখনও অনেক পেছনের সারিতে। অথচ এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দেশ জুড়ে গ্যাস সংকট, নেত্রকোনায় বন্ধ হচ্ছে তিতাস গ্যাসের সরবরাহ। চরম দুর্ভোগে প্রায় ৫,৫০০-এর বেশি গ্রাহক। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, গ্যাস সংযোগ সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, পাম্প স্টেশনগুলোর পরিস্থিতি কি, কবে নাগাদ সমাধান হতে পারে জানতে পেরেছেন কিনা? সকাল থেকেই বলছিলাম যে নেত্রকোনায় গত 4 দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। নেত্রকোনার যে একমাত্র সিএনজি গ্যাস স্টেশন যেটি আছে, যে পাম্প থেকে সারা জেলায় গ্যাস সরবরাহ করা হয়, একমাত্র এই স্টেশনটি গত 7 দিন যাবৎ বন্ধ রয়েছে। 4 দিন যাবৎ গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও মূলত এই পাম্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ আছে 7 দিন ধরে। এখানে যে পাম্পটিতে সারাক্ষণে ভিড় লেগে থাকতো, এখন পাম্পটি একেবারে ফাঁকা হয়ে আছে, একেবারে কর্মচাঞ্চল্য নেই বললেই চলে। আমরা যদি দেখার চেষ্টা করি যে পাম্পে একেবারেই লোকবল নাই, কোনো ধরনের যানবাহন নেই। যেহেতু গ্যাস নেই, গ্যাস সরবরাহ করতে কোনো ধরনের যানবাহনও দেখা যাচ্ছে না। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পাম্পের যে গ্যাস মিটার আছে, গ্যাস মিটার একেবারে জিরো আছে, যেখানে 3 থেকে 4 চাপ থাকলেই গ্যাস সরবরাহ করা যায়। এছাড়া যে নেত্রকোনার ৫,৫০০ আবাসিক গ্রাহক রয়েছে, ৫,৫০০ আবাসিক গ্রাহকও গ্যাস দুর্ভোগে আছে। তিতাস গ্যাস থেকে কোনো ধরনের গ্যাসই সরবরাহ করা হচ্ছে না। আর সিএনজি চালক যারা আছে তারা সবচেয়ে এটা ভুক্তভোগী বেশি, কারণ বিকল্প কোনো গ্যাসের মাধ্যম পাচ্ছে না। যারা এলপিজি সংগ্রহ করছে অল্প, কিন্তু খরচ পোষাতে পারছে না। আমরা যদি আসলে একজন সিএনজি চালকের সাথে কথা বলি যে আসলে আপনারা কি ধরনের দুর্ভোগ টাইপ করছেন আর কিভাবে চালাচ্ছেন? আমরা তো প্রায় 1 সপ্তাহ ধরে গ্যাস পাচ্ছি না, ঠিক আছে। আমাদের জ্বালানি গ্যাস নেই গাড়িতে, বাসা বাড়িতে রান্নার গ্যাস নেই, ঠিক আছে। সকালে নাস্তা কিনে নিতে হয়, দুপুরে ভাত কিনে নিতে হয়। আমাদের মাসিক কিস্তি আছে, সাপ্তাহিক কিস্তি আছে, ঠিক আছে। এই নিয়ে তো আমরা খুব সমস্যা পড়ে গেছি। শুধু আমি নয়, আমার মতো অনেক অনেক শ্রমিক আছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট, প্রায় 4 থেকে 5,000 সিএনজি আছে, ঠিক আছে। সবাই কষ্ট করতেছে। সব গাড়িগুলো আসলে এই যে যেমনটি বলছিলেন একজন সিএনজি চালক, নেত্রকোনায় প্রায় 4,500 সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছে। আমরা দেখেছি সকাল থেকে অলস সময় কাটাচ্ছে। গ্যাস না থাকায় তারা যেমন কর্মহীন হয়ে পড়েছে, তেমন যাত্রী ভোগান্তি বাড়ছে, কারণ সিএনজি না থাকায় বিকল্প যানবাহন পাচ্ছে না। গ্যাস চালিত যানবাহনগুলো সবগুলোই এখন পুরোপুরিভাবে বন্ধ আছে। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। মির্জা হৃদয় সাগর, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। নেত্রকোনার তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 5,500-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। এই বিষয়ে খবরাখবর নিয়ে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।